39 বছর বয়সে তার এরকম বাইসাইকেল কিক দেখার পর কিছু না বলে আসলে থাকতে পারছি না। আর তার মধ্যে স্পোর্টস বায়োমেকানিক্যাল ব্যাপারগুলো কিংবা অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো কিন্তু অনেকটা রিলেটেড একটা আরেকটার সঙ্গে, এবং অ্যাথলেটিসিজমের যে ব্যাপারগুলো সেগুলো একটা আরেকটার সঙ্গে রিলেটেড। সো এই বিশ্লেষণটা একটু করতে চাই যে রোনাল্ডো এই 39 বছর বয়সে যখন একজন ফুটবলার এরকম বাইসাইকেল কিক করেন, ব্যাপারটা আসলে কতটা কঠিন এই বয়সের একজন প্লেয়ারের জন্য, কিন্তু ফিজিক্যালি কতটা ফিট হলে আসলে সেটাকে এক্সিকিউট করা যায় সে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত যে বিষয়টা আসলে লক্ষ্য রাখতে হয় তা হচ্ছে গ্র্যাভিটি একটা অনেক বড় ব্যাপার। আপনি যখন বাইসাইকেল কিক করছেন মানে গ্র্যাভিটির এগেইনস্টে আপনি কাজ করছেন, এবং আপনার থাই কিংবা লেগ অনেক বেশি মাত্রা স্ট্রং থাকতে হয়। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল, যেটা আপনাকে নিচের দিকে আসলে সামগ্রিকভাবে টানে, সেটার এগেইনস্টে আপনি যখন লাফটা দিচ্ছেন এবং সেই সঙ্গে আবার যখন ওই অবস্থাতে শূন্যে ভাসে আপনি কিক করছেন। সো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটার এগেইনস্টে আপনি কাজ করছেন এবং সেই সঙ্গে কিক করছেন, সামগ্রিকভাবে আপনার থাই এবং লেগে এক্সট্রা বিট অফ পাওয়ার তো অবশ্যই প্রয়োজন, এবং সেই পাওয়ারটা যদি না থাকে কিংবা সেটা যদি ওয়েল বিল্ট না হয় তাহলে এটা করাটা খুব ডিফিকাল্ট। এবং প্রায় 40 বছরের একজন ফুটবলার যখন সেই কাজটা এক্সিকিউট করতে পারেন, তার মানে বোঝা যায় তার ফিটনেস লেভেলটা এখনও কতটা স্ট্রং রয়েছে। সেকেন্ড যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোটেশনের জায়গাটা। খেয়াল করে দেখবেন একটা বাইসাইকেল কিক যখন একজন প্লেয়ার করেন তখন রোটেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং নর্মালি যেটা বলে বা স্পোর্টস সায়েন্সে আপনি থিওরিটিক্যালি যে বিষয়টা পড়বেন যে এই ধরনের বাইসাইকেল কিক যখন একজন ফুটবলার করছেন তখন একটা কিক নিতে 300 রিভলিউশনস পার মিনিট সেই স্পিডে আসলে তাকে কিক নিতে হয়। এবং 300 রিভলিউশনস পার মিনিট বলতে যেটা বোঝায়, আপনি যদি এক্সাম্পলটা আমরা দেওয়ার চেষ্টা করি, একটা হেলিকপ্টারের পাখা যে গতিতে ঘুরছে অনেকটা কাছাকাছি গতিতেই আপনার ওই রোটেশনটা প্রয়োজন হয়। সো 39-40 বছর বয়সে একজন ফুটবলার যখন 300 রিভলিউশনস পার মিনিট ওই ফোর্সে যখন কিকটা করছেন, বোঝা যায় যে তার ফিটনেস লেভেলের জায়গাটা বা তার স্ট্রেংথের জায়গাটা আসলে কতখানি স্ট্রং, যে কারণে তিনি সেই কাজটা করতে পারেন। এখন অ্যানাটমিক্যাল ব্যাপার যদি একটু বিশ্লেষণ করতে চাই, একটা বাইসাইকেল কিকে আসলে কতগুলো ধাপ রয়েছে। প্রথম যে ধাপটা সেটা কিন্তু আপনি যে পা দিয়ে কিক করছেন সেটা না, নন কিকিং লেগ যেটা, সেই নন কিকিং লেগটাকে কিন্তু আগে শূন্যে ভাসাতে হয়। রোনাল্ডোর ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখেন যে নন কিকিং লেগটা দিয়েই কিন্তু ফোর্সটা জেনারেট করতে হয় এবং সেটা দিয়েই প্রাইমারি ফোর্সটা তাকে জেনারেট করতে হয়, এবং সেটাই রোনাল্ডো করেছেন, উপর দিকে তার নন কিকিং লেগটাকেই উপর দিকে নিয়েছেন। দেন আপনার কিকিং ফুটটাকে প্রস্তুত করা, অর্থাৎ যেই পা দিয়ে আপনি কিক করছেন সেটাকে প্রিপেয়ার করে, এবং এটা কিন্তু খুব কম সময়ের ব্যবধান। আমরা থিওরিটিক্যালি বলছি, অনেক সময় নিয়ে বলছি, কিন্তু এটা কিন্তু খুব কম সময়ের ব্যবধানে আপনাকে ওই কিকিং লেগটাকেও রেডি করতে হয়। নন কিকিং লেগ এবং কিকিং লেগের মধ্যে একটা কোঅর্ডিনেশন খুব গুরুত্বপূর্ণ, যাতে আপনি কিক করার সঙ্গে সঙ্গে সেটা নন কিকিং লেগের সঙ্গে কোনো কলিউশন না ঘটে। যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেন্ডিং অফ ইউর শোল্ডার অ্যান্ড হেড, মাথা এবং শোল্ডারের বেন্ডিংটা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ওই বেন্ডিংটা ওই শূন্যে ভাসানোর মধ্যে বেন্ডিংটা খুব ভালো মতো করতে পারছেন। এবং আবারও বলবো যে 39-40 বছরের একজন প্লেয়ারের এই বেন্ডিং করাটা এবং খুব স্মুথলি উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড খুব কম সময়ের মধ্যে সেই কাজ করাটা, এটাও কিন্তু বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার। দেন লাস্ট পার্ট এক্সিকিউশনের যে জায়গাটা সেটা হচ্ছে কিকিং ফুটটা নন কিকিং ফুটের সাথে যাতে কলিউশন না করে, বা নন কিকিং ফুটটাকে একটা ব্যালেন্সে রাখা যাতে সেই জায়গাটা কোনো অবস্ট্যাকল তৈরি না করে। ডিরেকশনটাকে একদম গতিপথটা যাতে স্মুথ হয়, যে কারণে ওই নন কিকিং ফুটটার কন্ট্রোলটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আপনার ভিশনটা, আপনি বলের দিক থেকে খুব রেয়ারলি চোখ সরাতে পারবেন। বলের দিক থেকে চোখ সরানোটা, আপনার আই কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন জায়গাটায় আপনি টার্গেটটা করছেন বা কোন জায়গাটায় আপনি শটটা করছেন সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই সব কিছুর কোঅর্ডিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। লাস্টলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং। একজন ফুটবলার যে সময়টা ল্যান্ডিং করছেন, একটা বাইসাইকেল কিক মানে কি আপনি পুরো বডিটা ছেড়ে দিয়েছেন। এখন পুরো বডি যখন ছেড়ে দিয়েছেন, আপনার ল্যান্ডিংয়ে যদি কন্ট্রোল না থাকে, ঘাড় বলি, হাত বলি, কোনোই বলি কিংবা পা বলি, ইনজুরির একটা অনেক বড় পসিবিলিটি তৈরি হয়। সো ইনজুরি ম্যানেজমেন্টের জন্য এর মধ্যেও কিন্তু একজন প্লেয়ারকে তার ল্যান্ডিংটা নিয়েও চিন্তা করতে হয়, এবং এক্ষেত্রে একদম বেসিক জায়গা যেটা সেটা হচ্ছে যে আপনি দুই হাতকে হয়তো বা একটু প্রশস্ত করে ফেলবেন, বা হাতের উপর আপনার ল্যান্ডিংয়ের জায়গাটার প্রেশারটা বেশি পড়বে, কারণ আপনার মেরুদণ্ড থেকে শুরু করে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিয়াল মেরুদণ্ডের যে একদম 5টা জায়গা রয়েছে, এখানে বিশেষ করে সার্ভাইকাল এবং কক্সিক্স এই দুইটা জায়গার প্রতি একটা এক্সট্রা বিট অফ প্রেশার তো পড়তেই পারে যখন একজন ফুটবলার এত উপর থেকে নিচের দিকে পড়ছেন। সো ওইটাকে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য এজ অফ 39-40 ডেফিনেটলি এটা একটা রেয়ার জায়গা, যেটা ইব্রাহিমোভিচকে আমরা দেখেছি, রোনাল্ডোকে দেখছি এখনও। সো আমার কাছে মনে হয় যে ইটস সামথিং স্পেশাল, এবং ফিজিক্যাল ফিটনেসেরই অনেকগুলো জায়গাকে কিন্তু আসলে এই পুরো বিষয়টা টাচ করে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। দো আই এম
নট আ ফুটবল অ্যানালিস্ট, তারপরেও চেষ্টা করলাম আর কি কথা বলার। কারণ ওই যেটা বলছিলাম যে স্পোর্টস বায়োমেকানিক্যাল ব্যাপারগুলো তো সব কিছু একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আপনি যখন স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তখন ইন টোটাল আপনাকে সব কিছু নিয়ে আসলে পড়াশোনা করতে হয়। সো কিছু জিনিসের মিল পেয়েছি বা কিছু জিনিস মনে হয়েছে যে ওকে এই জায়গাগুলো একটু তুলে ধরা দরকার, এই বয়সের বিষয়টা আসলে কতটুকু ডিফিকাল্ট, সেটাই তুলে ধরার চেষ্টা করি।